আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক লেকচারগুলোর আজকে দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দ্বিতীয় লেকচারে দ্য ক্যানোনাইজেশন এই চমৎকার কবিতাটির আমরা কিন্তু আগেই গত ক্লাসে জেনে এসেছি পূর্বেই। এটি একটি মেটাফিজিক্যাল কবিতা। এখন মেটাফিজিক্যাল বিষয়টা কি, এই বিষয়টা কিন্তু জানা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে এই বিষয়ে তোমাদের যে একটি প্রশ্ন উত্তর করতে হবে, প্রশ্ন পড়তে হবে, মুখস্থ করতে হবে, অভ্যস্ত হবে, এটা তোমাদের গত ক্লাসে জানিয়েছি। তাহলে আমরা এই কবিতাটা যে মেটাফিজিক্যাল কবিতা কিভাবে, সেটা আবার এই কবিতার মেটাফিজিক্যাল উপাদানগুলো কি কি আছে, পড়তে সময় সেগুলো কিভাবে পাবো, এটা কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আগেই আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে মেটাফিজিক্যাল কবিতাটা কি। এখন মেটাফিজিক্যাল কবিতা কিন্তু শুরু হবে কিভাবে, এইটা প্রথমে আমি বলে নিই যে মেটাফিজিক্যাল কবিতাটা হচ্ছে, মেটা মানে কি, মেটা মেটা মানে হচ্ছে বেয়ন্ড, মানে কোনো কিছুর ঊর্ধ্বে, কোনো কিছুর নয়, কোনো কিছুর বাইরে। আর ফিজিক্স তো মানে হচ্ছে কনক্রিট বস্তু বা যেটার একটা আকৃতি রয়েছে, সেটা হচ্ছে ফিজিক্স। মানে মেটাফিজিক্স তাহলে কি দাঁড়ালো, যে বস্তু, যে বিষয় বা ধারণার কোনো অস্তিত্ব নেই, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল। আমরা যদি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে মেটাফিজিক্স এজ এ টার্মস ডিনোট ইজ এ সায়েন্স অফ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। মেটাফিজিক্যাল টার্মসটা যেভাবে আমরা পাই, সেটা হচ্ছে বিমূর্ত ধারণার একটি বিজ্ঞান। বিমূর্ত ধারণার বিজ্ঞান কেমন? যেমন ধরো লাভ, এটা তো দেখা যায় না, দেখা যাবে? রিলিজিয়ন, এটা কিন্তু দেখা যায় না। পেইন দেখা যায় না, সরো দেখা যায় না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে মেটাফিজিক্যাল কবিতার বিষয়। এই বিষয়গুলো নিয়ে যে কবি কবিতা লেখেন, উনি হচ্ছে মেটাফিজিক্যাল কবি। আর যে কবিতা এই বিষয়গুলো নিয়ে লেখা হয়, সেই কবিতা হচ্ছে মেটাফিজিক্যাল কবিতা। তাহলে এইখানে যদি আমরা দেখি দ্য ওয়ার্ড মেটা, মেটা মানে কি? পরে। মেটা, মেটা মানে বাইরে, মেটা মানে কি? বেয়ন্ড। আচ্ছা দেখি, বেয়ন্ড মানে কি? ঊর্ধ্বে। অ্যান্ড ফিজিক্স মানে কি? পদার্থ, মানে পদার্থের বাইরে, মানে যেটা পদার্থ নয়। যেমন ধরো লাভ, যেমন ধরো এটা একটা মার্কার, এই মার্কারটা একটা পদার্থ, এটা একটা আকৃতি আছে, এটা জায়গা দখল করে এবং এটার একটা ওজন আছে। দ্যাটস এটা হচ্ছে একটি পদার্থ, এটা দেখাও যাচ্ছে। কিন্তু ভালোবাসা দেখা যায় না, সরো দেখা যায় না, রিলিজিয়ন দেখা যায় না, ধর্ম দেখা যায় না। এইগুলো হচ্ছে কি? মেটাফিজিক্যাল কবিতার বিষয়। আচ্ছা দেখি, মিনস দ্য সায়েন্স অফ কনক্রিট থিং। আচ্ছা দেখি, ফিজিক্স মানে তো সায়েন্স অফ কনক্রিট থিং, যেগুলো বস্তুগত দেখা যায়, এটা হচ্ছে ফিজিক্স। Therefore, metaphysics refer to a subject that deals with matters beyond physical reality. তাহলে মেটাফিজিক্যাল কবিতা হচ্ছে ওই বিষয়কে রেফার করে যেই বিষয়টা ম্যাটার বিয়ন্ড ফিজিক্যাল রিয়ালিটি, মানে বাস্তবিক ভৌত বস্তুগত যে মানে আমাদের রিয়ালিটি রয়েছে, এটার বাইরে যে মানে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, বস্তুর বাইরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সেই বিষয়গুলো হচ্ছে মেটাফিজিক্যাল বিষয়। মেটাফিজিক্যাল বিষয়কে আশা করি বুঝতে পারছো। ইন আদার ওয়ার্ড, মেটাফিজিক্স ইজ কনসার্ন উইথ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। মেটাফিজিক্যাল সবসময় কি বিষয় নিয়ে, ধারণা নিয়ে কথা বলে? বিমূর্ত, অমূর্ত ধারণা নিয়ে কথা বলে। While dealing with such abstract concepts, metaphysics makes দেখো এক্সটেন্সিভ ইউজ অফ লজিক। এই বিষয়গুলো কথা বলার সময় এখানে কিন্তু যুক্তি ব্যবহার করবে। তাহলে মেটাফিজিক্যাল কবিতার প্রথম বৈশিষ্ট্য আমরা কি দেখলাম? প্রথম বৈশিষ্ট্য দেখলাম হচ্ছে মেটাফিজিক্যাল কবিতার বৈশিষ্ট্য হচ্ছে এটা বিমূর্ত ধারণা, বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করবে। আর মানে হচ্ছে যেই মানে বিষয়টা হচ্ছে ফিজিক্স নয়, যে বিষয়টা হচ্ছে কোনো পদার্থ নয়, পদার্থের মধ্যে পড়ে না, এরকম কোনো ধারণা নিয়ে যখন কবিতার মধ্যে আলোচনা করা হবে, ওই কবিতা হবে মেটাফিজিক্যাল কবিতা। ধরে নিলাম বা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই কবিতা যখন পড়াবে তখন কি প্রয়োগ করবে? এখানে হচ্ছে যুক্তি প্রয়োগ করবে, লজিক থাকবে। কিন্তু এখানে লজিক বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যাজ কমনলি ডান ইন ফিলোসফি, যেরকমটা দর্শনের মধ্যে করা হয়ে থাকে। আমরা মেটাফিজিক্যাল কবিতার প্রথম দিকটা দেখে নিলাম। প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মেটাফিজিক্যাল কবিতার মধ্যে। আচ্ছা, 2 নাম্বার, metaphysical poetry mainly deals with themes such as love, faith, soul, death, God. দেখো এখানে কিন্তু আমাদের চোখের সামনে সবগুলো কোনোটাই কিন্তু আমাদের সামনে অস্তিত্ব নেই, আমরা কোনোদিনও আমাদের এই চর্মচক্ষু দিয়ে এদেরকে দেখতে পারি না। আইডিয়াস দ্যাট ডু নট হ্যাভ এনি ফিজিক্যাল এক্সিস্টেন্স, যাতে কোনো ভৌতগত বা মানে অস্তিত্ব কিন্তু আমাদের চোখে নেই। আচ্ছা, দ্বিতীয়ত সেকেন্ডলি কি? প্রথম তো আমরা দেখলাম, এটা কিন্তু প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমরা দেখি metaphysical poetry রিয়েলাইজ মোর অন আর্গুমেন্ট। দেখো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1 নম্বর তো দেখলাম মেটাফিজিক্যাল কবিতায় কি থাকবে, থাকবে হচ্ছে
বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করবে প্রথম। দ্বিতীয় কি থাকবে? আর্গুমেন্ট থাকবে। এমন একটা ভাবে শুরু হবে অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে শুরু হবে, এবং তর্ক বিতর্ক থাকবে। এই যে দেখো, আমরা কিন্তু এই কবিতাটাকে যদি দেখি, যে এখানে শুরুতেই বলছে সৃষ্টিকর্তার দোহাই লাগে তোমার মুখ বন্ধ করো। তার মানে কি? মুখ বন্ধ করতে বলবে কখন? যখন মুখ অনর্গল চলছে, কেউ কোনো কথা বলছে, কোনো একটি বিষয়ে ধরা হচ্ছে অমত তৈরি হয়েছে, কোনো একটি বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে, তখনই তো বলবে যে তুমি একটু থামো। তার মানে কি? এইখানে দেখো, কনভারসেশনের মিডল অফ দ্য কনভারসেশনে কিন্তু এটা শুরু হয়েছে। অ্যাট দ্য মিডল অফ দ্য কনভারসেশন আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটি শুরু হয়েছে। তাহলে এখানে কিন্তু আর্গুমেন্ট থাকবে, আর শুরু হবে মিডল অফ দ্য কনভারসেশন। অ্যান্ড লজিক তো থাকবেই। আর্গুমেন্ট থাকবে, আর্গুমেন্টের সাথে কি থাকবে? লজিক থাকবে, রাদার দেন ইমোশন। এখানে কিন্তু আবেগ প্রয়োগ করবে না, আবেগ থাকবে না, প্যাশন থাকবে না। ইভেন হোয়েন এক্সপ্রেসিং প্যাশন, মেটাফিজিক্যাল পোয়েটসে এমপ্লয় রিজন। যদি কোনো প্যাশন প্রকাশও করে, তাহলে এটাকে যৌক্তিকভাবে প্রকাশ করবে। অ্যান্ড ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট, এবং বুদ্ধিদীপ্ত কি থাকবে? তর্ক বিতর্ক থাকবে। অযথাই অযৌক্তিক কোনো তর্ক করবে না, যুক্তি সম্পন্ন কথা বলবে, যুক্তিগত কোনো তর্ক করবে। আচ্ছা, দেখি তৃতীয় বৈশিষ্ট্যটা আমরা দেখার চেষ্টা করি, যে মেটাফিজিক্যাল কবিতার তৃতীয় বৈশিষ্ট্যটা কি হবে। আমরা কিন্তু ওখানে দেখলাম, প্রথম দেখলাম হচ্ছে বিমূর্ত কোনো ধারণা বা বিষয় নিয়ে আলোচনা করবে মেটাফিজিক্যাল কবিতার মধ্যে। আমরা এই কবিতার মধ্যে কিন্তু খুঁজে বের করার চেষ্টা করব বিমূর্ত কি বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রথম লাইনে কিন্তু ক্লিয়ার করা রয়েছে, সৃষ্টিকর্তা দোহাই লাগে তুমি মুখ থামাও, আমাকে ভালোবাসতে দাও, আমার কাজ আমাকে করতে দাও। এই যে অ্যানিমোরকে যে সে ভালোবাসতো, এই বিষয় নিয়ে যে তাদের মধ্যে অনেক বন্ধু বান্ধবদের সাথে কথা হইতো, যে পাড়া প্রতিবেশী এলাকাবাসী যে তাকে এইটা নিয়ে কটাক্ষ করতো, এবং তার যে সাফারিংটা আসলে লাইফে মূলত তার ভালোবাসার কারণে, এবং একদম অ্যানিমোরের মৃত্যু পর্যন্ত কিন্তু তাদের অর্থনৈতিক কষ্টে জীবনযাপন করতে হয়। এই যে দেখো, তাদের 12তম সন্তানের যে জন্মগ্রহণের সময় কিন্তু অ্যানিমোর মারা যায়, এর মানে তখন ভালোভাবে চিকিৎসা করতে পারিনি। এই যে এই বিষয়গুলো দেখো, তার কিন্তু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই কিন্তু এটা নিয়ে তাকে কি করতো? ক্রিটিসাইজ করতো। এই যে ক্রিটিসাইজ যে করতো, এইখানে কিন্তু দেখো স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি যে তোমরা সৃষ্টিকর্তার দোহাই লাগে তোমরা তোমাদের মুখ বন্ধ করো, আমি আমার ওয়াইফকে ভালোবাসি, এটা আমাকে ভালোবাসতে দাও। তাহলে এখানে দেখো শুরুতেই কিন্তু এমন একটা বিষয় নিয়ে আসলো যার কোনো অস্তিত্ব, ফিজিক্যাল অস্তিত্ব আমাদের চোখের সামনে নেই, এটা জাস্ট আমাদের ধারণাগত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই ব্যাপারে বুঝতে পেরেছো। তৃতীয়ত কি থাকবে? তৃতীয় বিষয়, এখানে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের একটু বলছি। দেখো, মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ হাইলি ওয়েটি, বুদ্ধিদীপ্ত। ওয়েটি স্পিচ কেমন? যেমন আমরা এটা তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে কিন্তু চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলবে, এটা হচ্ছে উইটি স্পিচ। আমরা কিন্তু সবাই জানি যে প্রত্যেকটি জীবের কিন্তু কি রয়েছে, মানে হচ্ছে অনুভূতি রয়েছে, এবং এরা কিন্তু দুঃখ অনুভব করে, এরা কিন্তু এদেরকে আঘাত করলে এরা ব্যথা পায়, এদেরকে কিন্তু মানে কাছে নিলে এরা হচ্ছে সেই ভালোবাসার এটাও বুঝতে পারে। এই যে দেখো, একটা মানে প্রাণীকে অযথাই আঘাত করা ঠিক না, এটা আমরা জানি। এবং এই অযথাই কোনো প্রাণীকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে সৃষ্টিকর্তা তার প্রতি রুষ্ট হয় এবং তার প্রতি রাগান্বিত হয়, এটা কিন্তু আমরা জানি। এবং একই সাথে যদি বিপরীতভাবে বলি, কোনো মানে অবলা প্রাণী অথবা নিরীহ প্রাণীকে যদি কেউ একটু সহানুভূতির চোখে দেখে, একটু খাবার দেয় অথবা একটু সহযোগিতা করে, সৃষ্টিকর্তাও কিন্তু এতে কি হয়? খুশি হয়। এই যে এগুলো কিন্তু আমরা জানি, কিন্তু দেখো এগুলো কিন্তু এলোমেলোভাবে বললাম, এগুলো কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারিনি। কিন্তু দেখো, একজন কবি কি সুন্দর করে বলেছেন, জীবে প্রেম করেছে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। দেখো কত চমৎকার ভাবে, কি সাজানো গোছানো ভাবে সুন্দর করে বললো। এই যে দেখো, এই কথাটা আমরা কিন্তু আগেও বলেছি, কিন্তু কবির মতো করে সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি। এই কথাটাই হচ্ছে উইটি স্পিচ। আশা করি তোমরা উইটি স্পিচটা কি বা উইটি কি এটা বুঝতে পেরেছ। অ্যান্ড কনজিট, এই যে দেখো, কনজিট শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কনজিটটা আমরা আরেকটু জেনে নেব। মেটাফিজিক্যাল কনজিটটা কিন্তু আসবে, যে এখানে কি কি কনজিট ব্যবহার করা হয়েছে এটা আমরা দেখবো, এখান থেকে কবিতা থেকে ফেরত এসে দেখবো। তবে ছোট্ট একটু অংশ জেনে যাব, হোয়াট ইজ কনজিট। আচ্ছা, দেখে কনজিট হচ্ছে এক্সটেন্ডেড, অতিরিক্ত, আনইউজুয়াল। ইউজুয়াল না, কিন্তু সাধারণ না, আনইউজুয়াল। অ্যান্ড ইমাজিনেটিভ, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। ইমাজিনেটিভ, কাল্পনিক। কম্পারিজন বিটুইন টু ভেরি ডিফারেন্ট থিং, ভিন্ন দুইটা বস্তুর মধ্যে কাল্পনিক যে আমরা যে এটা দেখতে পাই, কাল্পনিক যে আমরা এখানে পার্থক্যটা দেখতে পাই, এটাই হচ্ছে কম্পারিজনটা দেখতে পাই। এটাই হচ্ছে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পারিজন, তুলনা।
এই যে তুলনা যখন দেখতে পাবো তখন সেটাকে কি বলবো, কাঞ্জিট বলবো। এখন এই যে আমাদের জর্ডান কিন্তু অনেকগুলো কাঞ্জিট ব্যবহার করেছে, কি কি কাঞ্জিট ব্যবহার করেছে সেটা আমরা দেখবো পরবর্তীতে। মেটাফিজিক্যাল লাইক জর্ডান ইউজ কাঞ্জিট টু আর্গুমেন্ট লজিক্যালি অ্যাবাউট লাভ, লাইফ অ্যান্ড স্পিরিচুয়ালিটি। আচ্ছা এইখানে দেখো লাভ অ্যান্ড সেন্ট। আচ্ছা এখানে কি কি কাঞ্জিট আছে সেটা আমরা পরে দেখি। আমরা আপাতত দেখছি এখানে যে মেটাফিজিক্যাল কবিতার মধ্যে তৃতীয়টা প্রথম দেখেছি বিমূর্ত বিষয়, তৃতীয়তে দেখেছি আর্গুমেন্ট থাকবে, হঠাৎ করে শুরু হবে, মিডল অফ দ্য কনভারসেশনে শুরু হবে। তৃতীয়টা দেখতে পেলাম যে উইটি স্পিচ থাকবে। উইটি স্পিচকে সেটা কিন্তু বোঝানোর আমি চেষ্টা করেছি। কাঞ্জিট কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিং, ইমাজিনেটিভ আর মানে কি কল্পনা করে যে তুলনা করা হবে, কল্পনা করে কিন্তু তুলনা করা হবে, এটা কিন্তু বাস্তবসম্মত না, সেটা হচ্ছে কাঞ্জিট। দ্যাট হুইচ হ্যাজ বিন অফেন থট বাট নেভার বিন সো ওয়েল এক্সপ্রেসড। এই যেখানে দেখো উইট, এটার এটার হচ্ছে এখানে হচ্ছে ডেফিনেশনটা খুব চমৎকারভাবে দেওয়া আছে। দ্যাট হুইচ হ্যাজ বিন অফেন থট, যে বিষয়গুলো মাঝে মাঝে ভাবা হয় এবং আমরা জানি, যেমন বললাম যে জীবজন্তুকে ভালোবাসা এবং এদের মানে যত্ন করলে এবং এদের প্রতি সহানুভূতি দেখালে সৃষ্টিকর্তা তোমার প্রতি সহানুভূতি দেখাবে এবং খুশি হবে, এটা কিন্তু আমরা জানি। এই বিষয়গুলো মাঝে মাঝে চিন্তা করা হয়, বাট ওয়াজ নেভার বিফোর সো ওয়েল এক্সপ্রেস, কিন্তু এত চমৎকারভাবে কেউ ব্যক্ত করেনি, এটি হচ্ছে উইটি এক্সপ্রেশন। আচ্ছা এখন উইটি এক্সপ্রেশনটা কি সেটা আমরা দেখে নিলাম। আর কম্পারিজন, এ কাঞ্জিটটা কি? এ কাঞ্জিট ইজ এ কম্পারিজন বিটুইন টু ফার ফিস, মানে ডিসিমিলার থিং, দুইটা ভিন্ন বস্তুর মধ্যে কল্পনা করে তুলনা করাই হচ্ছে, দুইটা ভিন্ন বস্তুর মধ্যে, দুইটা ভিন্ন বস্তু কিন্তু একই বস্তু না, দুইটা ভিন্ন বস্তুর মধ্যে কল্পনা করে তুলনা করে হচ্ছে কাঞ্জিট। একটু আমরা দেখে নিই যাতে আমাদের সুবিধা হয়। এখানে আমরা একটু দেখি, দেখো কবিতার মধ্যে চলে আসলাম। এখানে দেখো উই আর ট্র্যাপার, কল আস ওয়ান অ্যান্ড মি অ্যানাদার ফ্লাই। তুমি চাইলে আমাকে বলতে পারো যে আমি একটা পতঙ্গ, আর আমার ওয়াইফ যাকে আমি ভালোবাসি সে হচ্ছে আর একটা পতঙ্গ। আর যারা হচ্ছে কি করি আমরা, উই আর ট্র্যাপার, আমরা আলোর দিকে ছুটে বেড়াই, আলোর দিকে যাই এবং আলোতে যা পায়ে পড়ি। এখানে দেখো দ্য ফিনিক্স রিডল হ্যাজ মোর উইট, এই যে দেখো ফিনিক্সের কথা কিন্তু নিয়ে আসলো। উই আর ইন আস ফিল্ড ইগলস, আমরা আমাদের মধ্যে একই সাথে ইগলকেও খুঁজে পাই, একই সাথে ডাবকেও খুঁজে পাই। এই দেখো তারা তো দুইজনে ইগল না, তারা দুইজনে মানে এখানে হচ্ছে মানে ডাবও না, তাহলে তারা কি, তাদের দেখো দুইটা ভিন্ন বস্তু, কিন্তু ইগলের সাথে দুইজনকে তুলনা করছে, তাহলে তারা তো ইগল না, তারা হচ্ছে মানুষ। এই দেখো দুইটা ভিন্ন বস্তুর মধ্যে দেখো তুলনা করলো, ইমাজিন করে। আবার দেখো একটা ইমাজিনারি পাখি, যে পাখিটা কখনো মারা যায় না, মানে যাকে যদি পুড়িয়েও ফেলা হয়, এই পুড়ে যদি ছাইকে মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, সেই ছাই থেকে সে আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়। এই যে দেখো এখানে ফিনিক্সকে নিয়ে আসছে, ঈগল, ডাব, আবার হচ্ছে এই যে মাছি মানে হচ্ছে পতঙ্গ, এগুলোকে যে নিয়ে আসছে তাদেরকে নিজেকে পতঙ্গের সাথে তুলনা করছে। এই যে দেখো অ্যাকচুয়ালি সে পতঙ্গ না, অ্যাকচুয়ালি সে তো ঈগল না, অ্যাকচুয়ালি সে হচ্ছে ডাব না, অ্যাকচুয়ালি সে কি না, ফনিক্স না। এই যে এগুলো যে তুলনা করছে, এই তুলনাগুলি হচ্ছে কাঞ্জিট। অ্যাকচুয়ালি আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ কাঞ্জিট। তাহলে আমরা এরপরে যদি দেখি ফাইনালি মেটাফিজিক্যাল পোয়েট্রি অফ অ্যান অ্যাডাপ্টেড কনভারসেশনাল টিউন। এই যে দেখো আমি শুধু তোমাদের সাথে কথা বলে যাচ্ছি, এখানে কনভারসেশন হচ্ছে না, কিন্তু আমি কথা বলছি, তুমি প্রশ্ন করছো, আমি উত্তর দিচ্ছি, আবার আমি প্রশ্ন করছি, তুমি উত্তর দিচ্ছ, এই যেটা কিন্তু কনভারসেশন হচ্ছে। তাহলে কনভারসেশন আমরা দেখো প্রশ্নের উত্তর, আবার আর্গুমেন্ট, এগুলো হচ্ছে কনভারসেশন। এই যে দেখো অসংখ্য প্রশ্ন কিন্তু হচ্ছে, এই যে দেখো প্রশ্ন করছে একটা, এই যে দেখো প্রশ্ন, এই যে প্রশ্ন করা হচ্ছে, মানে দেখো প্রশ্ন করছে মানে কি, আর্গুমেন্ট করছে, যে তাদের বন্ধুর সাথে তর্ক বিতর্ক হচ্ছে। এই যে দেখো বন্ধুরা একত্র হয়েছে, বলতেছে তোমার সমস্যা কি, আমি আমার বন্ধুকে মানে বন্ধুদের সাথে দেখো আর্গুমেন্ট শুরু করে দিয়েছে, বা প্রশ্ন করছে যে তুমি থামো, যে তোমার এইসব বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি আমার বিষয় নিয়ে এত কনসার্ন কেন, এই যে এইরকম কি হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি থাকবে, কনভারসেশনাল টিউন থাকবে, কথোপকথনগত টিউন থাকবে। এই যে এই বিষয়গুলো উই আর সামথিং কেয়ারলেস অ্যাবাউট মিটার অ্যান্ড রাইম, মিটার এবং রাইম খুব বিষয়টি মেলাবে না। মিটার এবং রাইমটা কি এটা আশা করি তোমরা আমরা হচ্ছে রিডিং স্কিল এবং রাইটিং স্কিলের মধ্যে স্ক্যানিংয়ে তোমাদের পড়িয়েছি, বা মডিউলটার মধ্যে আছে, জানো, আশা করি তোমরা সেটা দেখেছো বা দেখে নিবে। মিটার এবং রাইমটা একটু যদি আমি বোঝার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি, দেখো
এখানে দেখো লাস্টের যে লাইনটা থাকবে, প্রত্যেকটা লাইনের লাস্টের যে ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডের যে মিল বিন্যাস সেগুলি কিন্তু আমরা মিটার এবং রাইম বলি, এবং প্রত্যেকটি লাইনে কিন্তু নির্দিষ্ট সংখ্যক সিলেবল থাকবে এবং এদের উচ্চারণের একটা মিল থাকবে। এদের হচ্ছে মিটার এবং রাইম, এগুলো কিন্তু খুব বেশি একটা মেনটেন করা হয় না মেটাফিজিক্যাল কবিতার মধ্যে, অল্প কিছু মেনটেন করা হয় অথবা হয় না। তাহলে আশা করি তোমরা মেটাফিজিক্যাল কবিতার যে বৈশিষ্ট্যগুলো, মেটাফিজিক্যাল কবিতা কি, এই 4টা মেজর বৈশিষ্ট্য বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করবে, যেটার ফিজিক্যালি কোনো আকৃতি নেই, লাভ, ফেইথ, গড, সোল, এগুলো হচ্ছে বিমূর্ত ধারণা, এগুলোর কোনো অস্তিত্বই নেই আমাদের চর্মচোখে। আর দ্বিতীয় কি দেখেছি আমরা, দ্বিতীয় দেখো এখানে কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের, দ্বিতীয় কিন্তু দেখাচ্ছি যে কি থাকবে, আর্গুমেন্ট থাকবে, একই সাথে হচ্ছে মিডল অফ দ্য কনভারসেশন, কনভারসেশনের একদম মাঝামাঝিতে শুরু হবে, আর মানে আগে অনেক কথা হয়েছে কিন্তু ওগুলো কথা না, একটু মাঝামাঝি থেকে শুরু হবে। 3 নম্বর কি উইট থাকবে বা কাঞ্জিট থাকবে, উইট এবং কাঞ্জিট আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছো। এবং সর্বশেষ, সর্বশেষ হচ্ছে এখানে কনভারসেশনাল টিউন থাকবে, মানে কথোপকথনগত টিউন থাকবে। এই বিষয়গুলো আমরা কবিতার মধ্যে খুঁজে বেড়াবো এবং কবিতা পড়তে সময় সেগুলো আমরা ধরে ধরে হচ্ছে এগুলো পড়বো। আশা করি তোমরা এখানে মনোযোগ দিয়ে দেখবে এবং কবিতাটি চমৎকারভাবে পড়বে। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন এখানে বিশ্লেষণ করব, প্রত্যেকটি স্ট্যান্ডাকে আলাদা আলাদা করে তোমাদের সামনে তুলে উপস্থাপন করবো, ছোট ছোট অংশে ভাগ করে, যাতে তোমাদের সুবিধা হয়। এবং এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং যাতে তোমাদের খুব সহজে এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করতে পারো এবং এটা বুঝতে পারো। এই সমস্ত কিছু সহজভাবে পাওয়ার জন্য আশা করি তোমরা তোমাদের বন্ধুদেরকেও আমার লংগুলির সাথে সম্পৃক্ত করবে এবং আমাদের সাথে, তোমাদের সাথে একই পথে পথ চলবে। ধন্যবাদ সবাইকে এই লেকচারটি দেখার জন্য।